আওয়ামী লীগের আসলে অনেক ভুল ছিল। এই ভুলগুলা আত্মসমালোচনার সুযোগটা যেহেতু দলে ছিল না, আর বারবারও বারবার বলতেছি যে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগে কখনোই ছিল না। এখন যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এদের এদের কিন্তু দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ ছিল না। এদের সিদ্ধান্ত কিন্তু কখনো দল নেয় নাই। দলীয় যে ভুল সিদ্ধান্তগুলা, দলের যে ভুল কাজগুলা, এইগুলার জন্য কিন্তু কোনোভাবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা দায়ী হইতে পারে না। আওয়ামী লীগের যে দুর্নীতি, যারা চেয়ারে বসে দুর্নীতি করছে, কোটি কোটি টাকা লুটপাট করছে, এদের দুর্নীতির দায়ভারও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা নিতে পারে না। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। এই দলের সিদ্ধান্ত যারা নিত, আওয়ামী লীগের সকল পাপ পঙ্কিলতার জন্য তারাই দায়ী। যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তাদের যে ব্যবহারটা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছিল, তারা যে ব্যবহারটা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে করছে, ওইটা মনে করেন যে হয়তো মুখ খুলে কেউ কিছু বলতে পারে নাই। দলের বড্ডা বড্ডা নেতারা সালাম দিলে সালাম নেওয়ার সুযোগ পাইতো না। এত ব্যস্ত তারা, নেতাকর্মীদের দিকে তাকানোর সুযোগ পাইতো না। তারা গুটি কয়েক সুবিধাবাদী, গুটি কয়েক চামবাজ চামচা, তাদের নিয়েই সারাদিন ব্যস্ত থাকতো। এই যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা, এটা আমরা স্বীকার করি যে উনি অনেক দুঃসময় পার করে আসছে। কিন্তু উনি যখন সুসময়টা পাইছে, তখন উনি কি করছে? ওনার আশেপাশে কারা ছিল? ওনার আশেপাশে কোনো দলীয় নেতাকর্মী ভিড়তে পারতো না। ওনার কিছু গুটি কয়েক চামবাজ, যাদের কোনো রাজনীতিতে তাদের কোনো ন্যূনতম কোনো ভূমিকা ছিল না, তারাই ওনার চারপাশে ঘুরপাক খাইতো। আর এত পরিমাণ মানে অপরাধীরা তার আশেপাশে থাকতো, এরা মানুষকে কখনো মানুষ মনে করতো না। এদের কোনো লেভেল ছিল না, কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কোনো রাজনৈতিক বড় পরিচয় ছিল না। ম্যাক্সিমাম ভুয়া লোকজনে কাদের সাহেবের ডানে বামে ঘুরে বেড়াইতো। উনি আবার মাইকে আইসা কাউয়া কাউয়া বলে চিল্লাইতো। আসলে উনি সবচেয়ে বড় কাউয়া ছিল আওয়ামী লীগের, এবং ওনার আশেপাশে যে লোকজনগুলো ছিল, এরাই ছিল সবচেয়ে বড় কাউয়া। উনি কাউয়াদেরকে রাজনীতিতে পুনর্বাসন করছেন, উনি কাউয়াদেরকে নিয়ে রাজনীতিতে শোডাউন করছেন, উনি কাউয়াদেরকে নিয়ে বসবাস করছেন, উনি কাউয়াদেরকে রাজনীতির বিভিন্ন পদপদবিতে বসাইছেন। আমরা আমরা যারা মন থেকে দলটাকে ভালোবাসি, দুইটা টাকা কখনো দল ব্যবহার কইরা, দলের পদপদবি ব্যবহার কইরা আমরা যারা খাই নাই, আজকে আমরা যারা হয়রানির শিকার হচ্ছি, এগুলার দায়ভার কিন্তু এই নেতাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগের নেতাদেরকে, বড্ডা বড্ডা নেতাদেরকে পুলিশ, সেনাবাহিনী আর ছাত্ররা খোঁজা লাগবে না। এদেরকে বাইর কইরা খালি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের হাতে ছাইড়া দেন। এদেরকে এমন পিটানো পিটাবে, হাইগে মুইতে দেখবেন যে কাপড় চোপড় ভরাই ফেলবে। সাধারণ নেতা কর্মীদের এত ক্ষোভ এদের প্রতি, এটা বলার ভাষা নাই আসলে। গত 15-16 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীরা হালুয়া রুটির ভাগ পায় নাই। বিশ্বাস করেন, গুটি কয়েক লোক ছাড়া আওয়ামী লীগ যে এত বড় একটা সংগঠন, এত বড় একটা রাজনৈতিক দল, এই দলের সত্যিকার অর্থে যারা দলকে ভালোবাসে, এরা কেউ হালুয়া রুটির ভাগ পায় নাই। যারা পুলিশের সাথে চামবাজি করতে পারছে, যারা বড় বড় নেতাদের সাথে চামবাজি করতে পারছে, এরাই সুযোগ সুবিধা পাইছে। ফুটপাতের চাঁদাবাজির একটা বৃহৎ অংশ, 80% টাকা পুলিশ প্রশাসন নিয়ে গেছে। এইটা ওই সময় আমরা নানাভাবে চেষ্টা করছি, নানাভাবে বিভিন্ন জায়গায় বলছি, বলার পরে উল্টা আমাদেরকে আরো হয়রানি শিকার হইতে হয়েছে। এই যে ফুটপাতগুলো, এখনো কিন্তু সেই চাঁদাবাজিটা চলমান আছে। হয়তো এখন পুলিশ খায় না, আওয়ামী লীগ খায় না, এখন বিএনপির লোকজন খাচ্ছে, কিন্তু চাঁদাবাজিটা চলমান আছে। যারা এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমরা দেশটাকে ভালোবাসি। আমাদের বাইরে কোনো ঠিকানা নাই, আমাদের কোনো টাকা পয়সা নাই, আমাদের কোনো বাড়ি ঘর নাই, আমাদের কোনো গাড়ি নেই। আমরা নিতান্তই দেশপ্রেমিক সাধারণ জনগণ। হ্যাঁ, একটা দল আমি করতেই পারি, একটা দলের প্রতি আমার ভালোবাসা থাকতেই পারে। আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী এত বড় একটা রাজনৈতিক সংগঠন, আজকে এই দলটার কি অবস্থা, এরকম কেন হইতেছে, এটা বুঝতে হবে। এই দুর্নীতি মানুষ এখন আর নেয় না। মানুষ উন্নয়ন চায় না, মানুষ চায় অল্প টাকায় খাবার, মানুষ চায় শান্তি, মানুষ চায় সিন্ডিকেট মুক্ত ব্যবসা বাণিজ্য, মানুষ চায় সিন্ডিকেট মুক্ত রাজনীতি, মানুষ চায় সিন্ডিকেট মুক্তভাবে প্রত্যেকটা অফিস আদালত ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত সুযোগ সুবিধা। মানুষ অল্প টাকায় খাইতে চায়,
মানুষ শান্তিতে ঘুমাইতে চায়। মানুষ এত এত উন্নয়ন দরকার নেই, মানুষের মেট্রো রেল দরকার নেই, মানুষ মেট্রো রেলের জন্য কান্দে না, মানুষ পদ্মা সেতুর জন্য কান্দে না। পদ্মা সেতু মেট্রো রেল এই দেশের অনেক বড় একটা প্রজেক্ট, এটা অনেক বড় উন্নয়নের অংশ, এটা বলতে হবে। কিন্তু এইখানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সত্যি সত্যি, আমাদের দেশে তো যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা থেকে চলে গেলে সব জায়গায় দুর্নীতি, মানে করলেও দুর্নীতি, না করলেও দুর্নীতি। সত্যিকার অর্থে যদি তাদের কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে, এগুলা বের করা কিন্তু রকেট সায়েন্স না। যারা ক্ষমতায় আছে তাদের জন্য এটা খুবই সহজ, খুব সহজ সমীকরণ। এইটা চাইলেই বের করা সম্ভব, এইটা বের করে ফেলা যায়। এইটা বের করে যে যেখানে দুর্নীতি করছে, সেটা যদি শেখ হাসিনা হয়, সেটা যদি শেখ পরিবারের লোকজন যেই হোক, আপনাদের কাছে অনুরোধ, কাউকে ছাড় দিবেন না। দুর্নীতি যেই করুক কাউকে ছাড় দিবেন না, তবে শর্ত হচ্ছে সেই দুর্নীতির তদন্ত যারা করবে তারা যেন দুর্নীতি মুক্ত থাকে, তারা যেন লয়াল থাকে, তারা যেন কোনো কারো দ্বারা কোনোভাবে বায়াস্ট না হয়। এই জিনিসটা আপনারা কনফার্ম করে যে যেখানে দুর্নীতি করছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের এতে কোনো আফসোস থাকবে না। দলের যত বড় বড় নেতা ছিল, মন্ত্রী, এমপি, আমলা, কামলা, এই যে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে গত কয়টা বছরে, আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও কোনো ঠিকাদারি কাজ পায় নাই। কিভাবে পাইছে জানেন? বিএনপির যারা বড় বড় সিন্ডিকেট, বড় বড় ব্যবসায়ী, তাদের মাধ্যম ধইরা, তাদেরকে ধইরা অফিসে টাকা দিয়া একটা স্পেশাল পার্সেন্টেজ প্রত্যেকটা অফিসে ঠিকাদারি, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমলাদেরকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিতে হয়। সেটা 2% থেকে 5% পর্যন্ত হয়, 2% থেকে 5% পর্যন্ত কমিশন দিয়ে, ঘুষ দিয়ে তারপরে অফিস থেকে কাজ নিতে হয়। তারপরে যে ভ্যাট, ট্যাক্স, হ্যান ত্যান এইগুলা দিয়া দুর্নীতি কি এমনি এমনি হয়? দুর্নীতি কি একটা ঠিকাদার রডের বদলে কাঠ দিবে না তো কি দিবে? সে তো অফিসে ঘুষ খাওয়াইতে খাওয়াইতে ওই কাজটা নিছে। এই জায়গাগুলো স্বচ্ছ করেন, এই জায়গাগুলো স্বচ্ছ করা খুবই জরুরি। এই দেশটা সোনার দেশ হয়ে যাইতো শুধুমাত্র যদি এই দুর্নীতি বাসগুলাকে দমন করা যাইতো, এই ঘুষ বাণিজ্য বন্ধ করা যাইতো, মানুষ যদি প্রত্যেকজন নিজের জায়গা থেকে স্বচ্ছ হইতো, সৎ হইতো, তাইলে এই দেশটা আসলেই সোনার দেশ হয়ে যাইতো। সুযোগের অভাবে যারা সৎ থাকে, যারা সুযোগ পায় না, যখন ক্ষমতার বাইরে থাকে তারা বড্ডা বড্ডা কথা বলে, যখন তাদেরকে কোনোভাবে আইনা ক্ষমতায় বসাই দেওয়া হয় তখনই দেখা যায় তাদের আসল চরিত্র। এখন যারা সমন্বয়ক, যারা এই আন্দোলনের মাধ্যমে পট পরিবর্তন করে যারা এখন ক্ষমতার কাছাকাছি আছে, ক্ষমতার অংশীদার, তাদের আচরণগুলোও কিন্তু আমরা এখন অবজারভেশনে রাখছি। আমরা কিন্তু দেখতে পারতেছি যে দেশপ্রেম কোথায় আর চুরিচামারি ধান্দাবাজি কোথায়, এগুলো কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো যে যেটা করবেন সে সেটা ফেরত পাইবেন, এটা মাথায় রেখেন। আওয়ামী লীগ যে অন্যায় করছে, আওয়ামী লীগের অপরাধের শাস্তি কিন্তু পাইতেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা পাইতেছে, মন্ত্রী আমলারা পাইতেছে, সাধারণ নেতা কর্মীরা মাঝখান দিয়ে ভোগান্তির শিকার হইতেছে। তা আপনারা যারা এখন ক্ষমতার কাছাকাছি আছেন, যারা ক্ষমতার সুবিধাভোগী, আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা যেভাবে আছেন, যে জায়গায় আছেন এই জায়গাটা আপনাদের জন্য চিরস্থায়ী, তাহলে আপনারা কিন্তু ভুলে আছেন, ভুল জায়গায় আছেন। আপনারা খুব তাড়াতাড়ি আরেকটা বিপ্লব সংগঠিত হবে যদি এইভাবে চলতে থাকে। দুর্নীতি কিন্তু কোথাও এখনো বন্ধ হয়নি, লুটপাট বন্ধ হয়নি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো কিন্তু কিচ্ছু বন্ধ হয়নি, এগুলা সব আগের মতো চলমান আছে। একটা আন্দোলন করে আপনারা নাম দিছেন ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক নাম দিছেন আপনারা, তাকে ক্ষমতা থেকে নামাইয়া আপনারা কি করছেন? আপনারা করছেন লুটপাট। আপনারা গণভবনের একটা জিনিস, একটা মাছ, একটা খাবার পর্যন্ত আপনারা রেখে আসেন নাই। তারপরে একটা বয়োবৃদ্ধ একটা মহিলা, 65 বছর ঊর্ধ্ব একটা মহিলার অন্তর্বাস নিয়ে আপনারা যেই আনন্দ করছেন, আপনারা নিজেদেরকে মেধাবী পরিচয় দেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা কোন লেভেলের মেধাবী এটা কিন্তু মানুষ বুঝে। এখন হয়তো ওই যে আমাদের দেশে বলে যে নতুন বউ যখন বিয়ে করে মানুষ, তখন 2 বছর তো মানুষ ঘুরেই থাকে, মানে সে তো ভালো মন্দ তখন জাস্টিফাই করার সুযোগ থাকে না, তার কাছে সব জায়গায় তখন মধু। আমাদের দেশের অবস্থা এখন, যারা আন্দোলন করে এই জায়গায় আসছে তাদের প্রতি মানুষের অবস্থানটাও কিন্তু ওই নতুন বউয়ের মতো। তো এই স্বাদ বেশি দিন থাকবে না, এটা খুব তাড়াতাড়ি বিস্বাদ হয়ে যাবে। আর যখন এটা বিস্বাদ হয়ে যাবে তখনই দেখবেন যে আরেকটা আন্দোলন সংগঠিত হয়েছে। আপনারা সাধারণ মানুষের সমর্থন না পাইলে, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, আর এই যে ছাত্র বলেন,
কত সংখ্যক লোক ছিলেন আপনারা, কত হাজার ছিলেন? গাল গল্প না দিয়ে বাস্তবতা কিন্তু স্বীকার করতে হবে। হ্যাঁ, সবারই কিন্তু বিবেক আছে। সাধারণ মানুষের সমর্থন না পাইলে এই বিপ্লব তো দূরে থাকুক, পিঠের ছাল থাকতো না আপনাদের কারো। তো যেই মানুষদের সমর্থন নিয়ে, যেই কমিটমেন্ট নিয়ে আজকে আপনারা এই জায়গায় আসছেন, ওই কমিটমেন্টগুলো ঠিকঠাক রাখেন, নাইলে আপনাদেরও কিন্তু পিঠে ছালা বাইন্দা যাইতে হবে। শেখ হাসিনা তো হেলিকপ্টারে করে দেশ ছাড়ছে, আপনারা কিন্তু ট্রাকে করেও দেশ ছাড়তে পারবেন না, এটা শিওর থাকেন। মানুষ আপনাদেরকে কিন্তু এখন ওই যে আপনাদের পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত মানুষ এখন তসবি যেরকম পড়ে না, এরকম পড়তেছে। কে কোথায় কি করতেছেন সব মানুষ জানে। আগে কোথাও কিছু করলেই বলতো জামাত শিবির, বিএনপি জামাত, এইগুলা বলে মানুষকে ট্যাগ দিত। আমরা এটা জানি যে এই ট্যাগগুলা যারা দিত তারা আসলে সস্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাজনীতিটাকে সস্তা একটা লেভেলে নিয়ে গেছিল। তারা বুঝতে পারে নাই যে বাঙালি কত সচেতন হয়ে গেছে, মানুষ সব কিছু বুঝে। আপনারা যে যেটা করবেন সেটা ফেরত পাবেন, এটা শিওর। আপনি অপরাধ করলে অপরাধের দায় আপনার, এই অপরাধের দায়িত্ব আপনার, এটার পানিশমেন্টও আপনার। আওয়ামী লীগে যারা অপরাধ করছে, আওয়ামী লীগের অপরাধীদের অপরাধের দায়ও তাদের। আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জন্য দায়ী না। দেশটা চালাইতেছেন আপনারা, ভালোভাবে চালান। আমরাও চাই দেশটা ভালো থাকুক। আপনারা যেহেতু বিগত সরকার অনেক দুর্নীতি করছে বলতেছেন, তো বিগত সরকারের দুর্নীতিগুলো আপনারা আস্তে আস্তে বের করেন। আর এই আয়নাঘর নিয়ে এত গল্প হইতেছে, আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি যখন ক্ষমতার বাইরে ছিল তখন উনি বিভিন্ন টকশোতে বলতো যে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নাকি চাকরি করে। আমরা বারবার বলতেছি যে এই ২৬ লাখ ভারতীয় আমাদের দেশে এত বেকার। ২৬ লাখ ভারতীয় যদি বিগত সরকার যদি ২৬ লাখ ভারতীয়কে এই দেশে চাকরি দিয়ে থাকে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। এবং যে ২৬ লাখ ভারতীয় এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে খুব দ্রুত খুঁজে বের করে তাদের চাকরি থেকে বরখাস্ত করে সেখানে আমাদের যে কথিত মেধাবীরা আছে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা উপদেষ্টা মহোদয় ডক্টর আসিফ নজরুল স্যার, ওনার কাছে আমাদের উদাত্ত আহ্বান রইল এটা। আর যে আয়নাঘরের বিষয়টা, আয়নাঘর কারা কোথায় করছে, যে নির্যাতন যে মানুষগুলোর প্রতি যাই হয়েছে, আমরা এটা বুঝতে পারতেছি যে এটা অমানবিক ছিল। এই অমানবিকতা যারাই করছে তাদের কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করেন। আয়নাঘরটা অ্যাটলিস্ট কোথায় আছে আপনারা এটা কনফার্ম করে সে আয়নাঘরে মিডিয়া সমেত ওইখানে গিয়ে ওইখানে কারা কারা এটা পরিচালনার সাথে ছিল এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আপনারা যদি এই আয়নাঘর ২৬ লাখ ভারতীয় এই বিতর্কিত বিষয়গুলো যদি আপনারা সমাধান করতে পারেন, আপনারা যদি ঘুষ দুর্নীতি তারপরে লুটপাট এগুলো যদি আপনারা বন্ধ করতে পারেন, আপনারা যদি দেশে শান্তি ফিরাইতে পারেন, তাহলে আপনারাই ক্ষমতায় থাকেন। আমাদের ক্ষমতার প্রতি লোভ নাই। আমরা যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যে আমরা সুবিধাভোগী বা অন্য কোনো দল ক্ষমতায় আসুক, এইটাও আমরা চাই না। আপনারা আছেন ক্ষমতায়, আপনারা যদি মানুষকে শান্তি দিতে পারেন, আপনারাই ক্ষমতায় থাকেন। আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ আমরা কোনোদিন পাই নাই, আর হালুয়া রুটির আশায় আমরা কাউকে সমর্থনও দেব না। আমরা চাই দেশের মানুষ, সাধারণ মানুষ ভালো থাকুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের শান্তি ফিরে আসুক, দেশের দুর্নীতি লুটপাট এগুলার কবর রচিত হোক, দেশে শান্তি ফিরে আসুক, দেশের মানুষ ভালো থাকুক। বাজার নিয়ন্ত্রণ করেন আপনারা এই যে সিন্ডিকেট বলে এতদিন চিল্লাইলেন যে জায়গায় জায়গায় সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট, পরিবহন সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলো আপনারা ভাঙতে পারতেছেন না কেন? এগুলা ভেঙে দেন, এইগুলার বীজ দাঁত ভেঙে দেন। সুবিধাভোগী কাউকে কাছে ভিড়তে দিবেন না। এইভাবে যদি আপনারা চালান, কারো কোনো আপত্তি থাকবে না, সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন দিবে। আর না হইলে পিঠে সালা বাইন্দে রাখেন, দেশ ছাড়তে পারবেন না। কিন্তু মানুষ আস্তে আস্তে আপনাদেরকে মনিটরিং করতেছে, মানুষ দেখতেছে। কোথাও কিছু হইলেই বলেন যে ছাত্রলীগ ফেরত আসছে, এইসব সস্তাটা এক ছাইড়া দেন, ভালো হয়ে যান। আনসার আন্দোলন করে সেখানে আপনারা ছাত্রলীগ দেখেন, আর শ্রমিকরা আন্দোলন করে সেখানে ছাত্রলীগ দেখেন, রিক্সাওয়ালারা আন্দোলন করে সেখানেও আপনারা ছাত্রলীগ দেখেন। এইসব হাস্যকর ট্যাগ বসানো বন্ধ করে দেন। কালকে সেনাবাহিনী আজিমপুরে অভিযান চালাইলো, সেখানে কিছু ছাত্ররা সেনাবাহিনীর সাথে উচ্ছৃঙ্খলা করছে, তাদেরকে পিটাইলো। তারপরেই দেখলাম যে ফেসবুক জুড়ে সয়লাভ যে সেনাবাহিনী নাকি ছাত্রলীগ হয়ে ফেরত আসছে। এই হাস্যকর কথাবার্তাগুলো বইলা নিজেদেরকে মূর্খ পরিচয় দিয়েন না। মেধাবী সাইজা মেধাবী পরিচয় দিয়ে আন্দোলন করছেন না, আন্দোলন করছেন কিন্তু চাকরির জন্য। আমরা দেখতে চাই যে উপদেষ্টা পরিষদে যারা আছে এদের সম্পদের হিসাবও কিন্তু মানুষ নিবে।
যারা এই যে কথিত সমন্বয়ক, আগে সাইকেলে চড়তে পারতেন না, রিক্সায় চড়তে পারতেন না, মেসে খাওয়ার টাকা ছিল না, এখন যে ধুম ধারাক্কা চলতেছেন এগুলো মানুষ দেখতেছে, কিন্তু গাড়িতে চড়তেছেন, হই হুল্লোড় করতেছেন, মানুষ এগুলা দেখে। মানুষ এত বোকা না, মানুষ সব মনিটরিংয়ে রাখছে। আপনাদেরও প্রত্যেকটা কদমের হিসাব দিতে হবে। দেশ দখল করে ফেলছেন, বিপ্লব ঘটাই ফেলছেন, এই দিনও শেষ দিন না, আরো দিন কিন্তু আসবে। আজকে বউ, কালকে শাশুড়ি, এটা মাথায় রাইখা দেশ চালান।